আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে বিছানাকান্দি অন্যতম। আর সেখান থেকেই আজকে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব জাফলংয়ের উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখা যাবে, মানে গন্তব্যের থেকেও এই রাস্তার সৌন্দর্য অনেক বেশি। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অপরূপ জনপদ সিলেট। পাহাড়, নদী, চা বাগান আর অসংখ্য জলাভূমির মিলনে গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে সমৃদ্ধ সিলেট বহু বছর ধরেই ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম প্রিয় গন্তব্য। জাফলংয়ের স্বচ্ছ নদী, পাহাড় ঘেরা মনোমুগ্ধকর দৃশ্য, চা বাগানের সারি সারি সবুজ বিস্তৃতি, ভোলাগঞ্জের পাথরের রাজ্য, রাতারগুলের জলাবন আর পাথরের বিছানাখ্যাত বিছানাকান্দি, সব মিলিয়ে সিলেট যেন সৌন্দর্যের এক বিশাল ভান্ডার। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই সৌন্দর্য নিজের চোখে দেখার জন্য। তবে এবারের যাত্রাটা একটু ভিন্ন। পরিচিত পর্যটন কেন্দ্রের বাইরে খুঁজে দেখব সিলেটের অন্যরকম রূপ। সীমান্ত ঘেঁষা পথে শুরু হবে আমাদের হাঁটা। পাথর, ছোট ছোট ছড়া আর সবুজে ঘেরা গ্রাম পেরিয়ে পৌঁছানোর চেষ্টা করব বিছানাকান্দি থেকে জাফলংয়ের পথে। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। রাত 10টার উপবন এক্সপ্রেস ট্রেনে চড়ে রওনা হব সিলেটের উদ্দেশ্যে। এই ট্রেনের ভাড়া শ্রেণীভেদে 410 টাকা থেকে শুরু হয়ে 1465 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি। তাই ভ্রমণের পরিকল্পনা থাকলে অন্তত 10 দিন আগেই টিকিট ছাড়ার সাথে সাথে কেটে রাখা ভালো, না হলে পরে টিকিট পাওয়া বেশ মুশকিল ব্যাপার। অলরেডি চলে আসছি সিলেট রেল স্টেশনে। সকাল 6টা বাজে ট্রেনটি আমাদের এই সিলেট রেল স্টেশনে নামিয়ে দিয়েছে। এখান থেকে 5 মিনিট হেঁটে চলে যাব হুমায়ুন চত্বর যে বাস স্ট্যান্ড আছে সেখানেই সকালে নাস্তাটা করব, তারপরে চলে যাব আমাদের গন্তব্যের দিকে। হুমায়ুন চত্বরে চলে আসছিলাম। এখানে একটা হোটেল থেকে সকালে নাস্তা করে এখন আম্বরখানার দিকে যাব। লোকাল সিএনজি পাওয়া যায় এখান থেকে, 30 টাকা ভাড়া নেয়। তো সেখান থেকে আবারও আরেকটা লোকাল গাড়িতে করে, মানে আরেকটা লোকাল সিএনজিতে করে যেতে হবে হাদারপাড়ের দিকে। হুমায়ুন চত্বর থেকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসছি আম্বরখানা যে পয়েন্ট আছে সেখানে। এখানে কিন্তু লোকাল সিএনজিগুলো নামিয়ে দেয়। তার উল্টা পাশে আসলেই আপনারা পেয়ে যাবেন হাদারপাড় যাওয়ার লোকাল যে সিএনজিগুলো আছে সেগুলো। হাদারপাড় যাওয়ার জন্য লোকাল সিএনজিতে যেতে হলে কিছুটা অপেক্ষা করতে হতে পারে, কারণ সাধারণত 5 জন যাত্রী পূর্ণ হলেই একটি সিএনজি হাদারপাড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া 120 টাকা। যেতে সময় লাগবে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টার মতো। তবে এই পথে চা বাগান আর গ্রামীণ সৌন্দর্য চোখে পড়ে, যা আপনাকে পুরো রাস্তা মুগ্ধ করে রাখবে। আম্বরখানা যে চত্বর আছে সেখান থেকে 120 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসছি হাদারপাড়। এখান থেকেই ট্রলারে বা বাইকে করেও যেতে পারবেন বিছানাকান্দির উদ্দেশ্যে। তবে আমরা ট্রলারে করে যাব। ট্রলারে করে গেলে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। সিএনজিটা আমাদের এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে, আর আমরা এখন হেঁটে হেঁটে যাব ট্রলার ঘাটের উদ্দেশ্যে। হাদারপাড়ের যে ট্রলার ঘাট আছে সেখানে চলে আসছি। এখান থেকে লোকাল ট্রলারে করে 50 টাকা ভাড়া নেবে আর কি। আপনারা যেতে পারবেন বিছানাকান্দির উদ্দেশ্যে। এই যে দেখেন, এখান থেকে কিছুক্ষণ পর পর লোকাল ট্রলারগুলো ছেড়ে যায়। সেই ট্রলারে করে আমি চলে যাব বিছানাকান্দির উদ্দেশ্যে। আমাদের ট্রলারটি ছুটে চলেছে বিছানাকান্দির দিকে। তবে এই নদীপথের সৌন্দর্য দেখলে আপনি বুঝতে পারবেন কেন আমি বাইকে না গিয়ে ট্রলারে করে যাচ্ছি। আশেপাশের ছোট ছোট গ্রাম, সামনে দাঁড়িয়ে আছে বিশাল পাহাড়, আর সেই পাহাড়ের দিকেই আমাদের ট্রলারটি এগিয়ে চলেছে। পিছনের এই ট্রলারটাতে করে লোকালি চলে আসছি। মূল যে যাত্রাটা আছে হাইকিং ট্যুরের, এখান থেকেই শুরু হবে। এই যে বিছানাকান্দি, এই পাশ ধরে হেঁটে হেঁটে যাব একদম জাফলং এর দিকে। এখানে চমৎকার কিছু জায়গা আছে যাওয়ার পথে পড়বে।
বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে থাকা খাসিয়া পাহাড়ের অংশ ধাপে ধাপে দুই পাশ থেকে এসে মিলিত হয়েছে এখানে। মেঘালয়ের পাহাড়ের খাঁজ বেয়ে নেমে আসা স্বচ্ছ ঝর্ণাধারা আর পাথরে ঘেরা নদীর জল বিছানাকান্দির সৌন্দর্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। প্রথম দেখায় মনে হবে যেন পাহাড়, নদী আর পাথর দিয়ে তৈরি করেছে এক বিশাল পাথরের বিছানা। আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে জাফলংয়ের দিকে। আমার পিছনে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ঘেঁষা অসাধারণ সুন্দর একটা গ্রাম আছে। এই গ্রামের নাম হলো মরকি টিলা। হেঁটে হেঁটে যাচ্ছি আরো সামনের দিকে। অসাধারণ কিছু গ্রাম আর অসাধারণ কিছু দৃশ্য দেখতে পারবো এই পথে গেলে। কয়টা গ্রাম পরে যাওয়ার সময় জাফলং পর্যন্ত গেলে? প্রচুর গ্রাম পরে জাফলং যাইতে হইলে, কতক্ষণ লাগবে এটা হেঁটে গেলে? প্রায় যদি আপনি যান প্রায় ঘন্টা 11 মাইল ধরেন মোট। 11 মাইল আপনি রানিং করতে হইব, ফাও দিয়ে 8টা দিতে হইব। অসাধারণ সুন্দর একটা গ্রাম, কুলুমছড়া গ্রাম। আর গ্রামের পাশেই রয়েছে কুলুমছড়া। আর এই গ্রামের নামই কিন্তু এই ছড়ার নাম দেওয়া হয়েছে। সামনে একটা কুলুম ঝর্ণাও আছে, অসাধারণ সুন্দর। তবে তো ঝর্ণার কাছাকাছি যাওয়া যাবে না, কারণ একদমই বর্ডারের পাশে। এই যে দেখতেছেন এখানে বিএসএফ এর একটা ওয়াচ টাওয়ার আছে, ওরা কিন্তু সবকিছু দেখতেছে। আর সামনেই কাঁটাতারের বেড়া। আর এই যে পাশেই গ্রামটা রয়েছে, অসাধারণ সুন্দর একটা গ্রাম। সামনে দেখতে পাচ্ছেন এটা হলো কুলুমছড়া। আর এই যে এখানে একদমই কাছে কিন্তু কাঁটাতারের বেড়া। অলরেডি ইন্ডিয়াতে প্রবেশ করে গেছে। আসলে এদিকে আসাটা একদমই নিরাপদ না। আমি আবারও ওই দিক থেকে ব্যাক করে চলে যাব। ওই যে সামনে আরও বড় বড় পাথর দেখা যাচ্ছে। এলাকার ছেলেপেলেরা ওই দিকে গোসল করতেও গেছে। তবে আমাদের আসলে যাওয়াটা ওইদিকে ঠিক হবে না, যেহেতু আমরা স্থানীয় কেউ না। আবার ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, তো একদমই নিরাপদ না জায়গাটা। অলরেডি অনেকখানি নোম্যান্স ল্যান্ডের ভিতরে প্রবেশ করে গেছি। আপনারা যদি এই জায়গাগুলোতে আসেন একটু আফসোস লাগবে, কারণ বিশাল বিশাল বড় বড় যত পাহাড় আছে সবগুলো কিন্তু ইন্ডিয়াতে পড়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের একদমই কাছাকাছি কুলুমছড়া গ্রামটির অবস্থান। এখানে ভারত সীমান্তের ঝর্ণাটির নাম কুলুমছড়া ঝর্ণা নামে পরিচিত। কুলুমছড়া গ্রামের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে ছড়াটি, তাই গ্রামের মানুষ এই ছড়ার পানি দিয়ে দৈনন্দিন কাজ করে থাকে। কুলুমছড়া গ্রামকে পেছনে রেখে এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে, নতুন কিছু সৌন্দর্যের খোঁজে। এই পথে অসাধারণ সুন্দর কিছু গ্রাম আছে। আমরা কুলুমছড়া যে গ্রাম আছে সেটা পার হয়ে আসছি। আরো একটা সুন্দর গ্রামের দেখা পাইছি, অসাধারণ সুন্দর। এক পাশে পাহাড়, আরেক পাশে সবুজ ঘেরা বিস্তীর্ণ মাঠ, আর সেখানে বিভিন্ন গৃহপালিত পশু ঘাস খাচ্ছে। এই পথ ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। পাশেই মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো রয়েছে। আর এই যে দেখেন সামনে রয়েছে সীমানা পিলার, এটার পাশ দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সামনে দেখতেছেন একটা গ্রাম, এটা হলো লক্ষণছড়া গ্রাম। অলরেডি লক্ষণছড়াতে চলে আসছি। আর এই যে দেখেন এখানে যে ঘরবাড়িগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু ইন্ডিয়ান নাগরিক ওনারা। আর এই পাশেও বিএসএফ এর একটা ওয়াচ টাওয়ার আছে। আর অলরেডি আমরা ইন্ডিয়াতে আছি আসলে। আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো লক্ষণছড়া। পর্দার মতো দিয়ে রাখছে যাতে ট্যুরিস্টরা এই ভিউটা না দেখতে পারে। আমি কয়েকজনের সাথে কথা বললাম, তারা এটাই বলল। এই যে দেখেন এখানে একটা পর্দার মতো দেওয়া আছে। এটার কারণ হলো ট্যুরিস্টরা যাতে এই ভিউটা উপভোগ না করতে পারে আর নিরুৎসাহিত হয় এখানে আসার জন্য। আর এটা দিয়ে রাখছিল ইন্ডিয়ান যারা আছে, মানে ইন্ডিয়ান নাগরিকরা।
লক্ষণছড়া যে গ্রাম আছে সেটা পার হয়ে আসছে। আর এই যে দেখেন কত চমৎকার একটা জায়গা, এখানে বিশাল বিশাল পাথর আছে, মানে বান্দরবনের যেই বড় পাথর আছে সেখানেও যেরকম বড় বড় পাথর, আর এই জায়গাটাতে একদম কিন্তু সেম লাগতেছে আমার কাছে, বিশাল বড় বড় পাথর। মানে এখানে কোনো নদী নেই, কিচ্ছু নেই, তবে এই পাথরগুলো বিশাল বিশাল পাথরগুলো পড়ে আছে এখানে। নয়াগাঁও নামের একটা গ্রাম পাড়ি দিলাম, খুব দূরত্বই হাঁটতেছি কারণ অনেক দূর যেতে হবে আরও। সামনে দেখতেছেন এটা হলো পিয়াইন নদীর একটা অংশ, এই নদী পার হয়ে তারপরে আমাদের পান্থমাই ঝর্ণার দিকে যেতে হবে। পিয়াইন নদীটা মাত্র পার হলাম, পিছনের যে রাস্তাটা দেখতেছেন এটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব, তারপরে বামে যেতে হবে, তারপর জিজ্ঞেস করে করে গেলে ভালো। প্রথম থেকেই আমি জিজ্ঞেস করে করে এগিয়ে যাচ্ছি। পিয়াইন নদী পাড়ি দিয়ে একটা গ্রামের পাকা রাস্তায় চলে আসছি, এই রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি পান্থমাই যে ঝর্ণা আছে ঝর্ণার দিকে। অলরেডি প্রবেশ করে গেছি পান্থমাই যেই গ্রাম আছে সেখানে, আর 5 মিনিট লাগবে পান্থমাই ঝর্ণা পর্যন্ত যেতে। অলরেডি পান্থমাই যে গ্রাম আছে গ্রাম থেকে পান্থমাই ঝর্ণার সামনে চলে আসছি, আর এই যে দেখেন সামনে ঝর্ণাটা রয়েছে, অসাধারণ সুন্দর একটা ঝর্ণা। আর এই ঝর্ণাটা কিন্তু ইন্ডিয়াতে পড়েছে, এটা বাংলাদেশ থেকে দেখা যায় ঠিকই, তবে আপনারা কাছ থেকে দেখতে পারবেন না। আগে যাওয়া যেত নৌকায় করে কাছাকাছি, এখন কিন্তু সেটাও পুরোপুরি বন্ধ, আপনারা যেতে পারবেন না। এইখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, এখানে বিএসএফের একটা অস্থায়ী ক্যাম্প আছে, আর এই পাশে রয়েছে ঝর্ণাটা। তো আপনারা সামনে যেতে পারবেন না, দূর থেকে এই সৌন্দর্য উপভোগ করতে হবে। এর আগেও আমি আপনাদের বলছি এই রাস্তায় যদি যান সেক্ষেত্রে আপনাদের আফসোস হবে, কারণ বাংলাদেশে যে উঁচু উঁচু পাহাড় বলেন ঝর্ণা বলেন কোনো কিছু কিন্তু বাংলাদেশের মধ্যে নাই, আর সুন্দর সুন্দর জায়গাগুলো সব ইন্ডিয়াতেই পড়েছে। এখান থেকে দেখা যায় ঠিকই সৌন্দর্য, আপনারা দু চোখ ভরে দেখতে পারবেন, তবে কাছাকাছি যেতে পারবেন না। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোলঘেঁষা একটি অপূর্ব গ্রামের নাম পান্থমাই। এই গ্রামই আছে পান্থমাই ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে পান্থমাই ঝর্ণা বিভিন্ন নামে পরিচিত। কেউ একে বলেন ফাটাছড়ি ঝর্ণা, আবার কেউ বা ডাকেন বড় হিল ঝর্ণা নামে, আবার কারো কাছে এটি মায়াবতী। পান্থমাই ঝর্ণা যাওয়ার পথে এরকম একটা অসাধারণ সুন্দর মাঠ আছে, সন্ধ্যা হবে হবে এরকম একটা ভাব চলে আসছে, প্রায় 5টার মতো বেজে গেছে, 5টার কাছাকাছি। মনে হয় না হেঁটে হেঁটে যাওয়া সম্ভব হবে, কোনোভাবেই না জাফলংয়ে যাওয়া। তবে আমি চেষ্টা করতেছি অন্তত বাইকে হলেও আলো থাকতে থাকতে যাতে জাফলংয়ে পৌঁছাতে পারি, কারণ হাইটা যাওয়া তো সম্ভব হলো না। 200 টাকায় একটি বাইক ভাড়া করে জাফলংয়ের দিকে রওনা দিই, কারণ এই পথটুকু হেঁটে যেতে আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। সেক্ষেত্রে জাফলং পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যেত। বাইকটা আমাকে এই যে পিছনে নামিয়ে দিয়েছে, আর এই যে দেখেন এটাই হলো সেই জাফলং। আর অসাধারণ সুন্দর একটা জায়গা, মানে পর্যটকের ভিড় লেগে থাকে সব সময় সারা বছরই। ওই যে ওইখানে অসংখ্য দোকান আছে, মানে ওইটারে 0 পয়েন্ট বলে, ওইখানেও আমরা যাব, তবে আমি জানি না মানে আলো থাকতে থাকতে যেতে পারবো কিনা। অলরেডি কিন্তু বৃষ্টি নেমে গেছে। সামনে রয়েছে মায়াবী ঝর্ণা। অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু এই ঝর্ণাতে তেমন বেশি পানি নেই। আপনারা এই ঝর্ণাতে যদি পানি দেখতে চান সেক্ষেত্রে জুলাই আগস্ট মাসে আসতে হবে, এখন একদমই পানি কম। দেখেন জুন জুলাইতে এই জায়গাগুলো পুরো পানিতে ভরে যায়, আর তখন এই ঝর্ণাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। একেবারেই সন্ধ্যা হয়ে গেছে, আর বৃষ্টি নামার কারণে আরো বেশি মনে হচ্ছে আলোটা কমে গেছে। আর ঝর্ণায় তেমন পানি ছিল না, একদমই কম।